আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে বাংলাদেশে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আসলে চরম একটা বিরোধ চলছে, যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে। বিএনপি ছাড়া বাকি সবগুলো দল সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়, এমনকি জাতীয় পার্টি, জামাত তারাও চায়। আর ছোট ছোট যে দলগুলো রয়েছে এরা প্রত্যেকেই চায়। শুধুমাত্র বিএনপি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় না। যেহেতু বাংলাদেশে এখন আওয়ামী লীগকে রাষ্ট্রের কোনো ব্যাপারে বা রাষ্ট্র সংস্কারের বা রাষ্ট্রীয় কোনো বিষয়ে আওয়ামী লীগের সাথে আলোচনা হয় না, তাই আওয়ামী লীগ কী চায় সেটা হয়তো আপনারা স্পষ্ট বক্তব্য পান নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের বক্তব্য বিবৃতি এবং যতটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগও এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় না। যেহেতু এখন বিএনপি শুধুমাত্র সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় না, আর বাকি সবগুলো দল সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়, এবং ছাত্ররাও যেহেতু সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়, আবার বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের মধ্যে ম্যাক্সিমাম উপদেষ্টারা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষে। তাই মোটামুটি এটাই বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন হয়তো সংখ্যানুপাতিক হারে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশে কোন দলগুলোর আসলে লাভ হবে এবং কোন দলগুলোর ক্ষতি হবে, এবং এই পদ্ধতি চালু হলে আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কি কি উপকার হবে এবং কি কি ক্ষতি হতে পারে সেটাও একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করছি এখন আপনারা প্রত্যেকেই জানেন যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতিটা আসলে কি এবং কেমন। এটা নিয়ে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভালো ভালো ইউটিউবাররা এটা নিয়ে ভালো বিশ্লেষণ করেছে। তো এই সংখ্যানুপাতিক হারে যে নির্বাচনটা, এই নির্বাচনটা হলে আসলে প্রথমে যে লাভগুলো হবে সেটা হবে ছোট ছোট যে দলগুলো রয়েছে এই ছোট ছোট দলগুলোর। আবার একেবারে বড় দল ছাড়া আর এর চাইতে একটু নিচের যে দলগুলো রয়েছে তারাও কিন্তু অনেকটাই উপকৃত হবে। যেমন একটা সময় বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই শেষ কথা ছিল, কিন্তু তৃতীয় একটা শক্তি ছিল জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টি এই যে জোটের সাথে গিয়ে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গিয়ে জাতীয় পার্টির অনেক ভাঙন সৃষ্টি হয়। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাতীয় পার্টির কিন্তু কমিটি ছিল। আর বর্তমানে যদি আপনি জাতীয় পার্টির দলটা যদি খুঁজতে যান, বিশেষ কিছু অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে জাতীয় পার্টির কোনো কমিটি পাবেন না। তার মানে হচ্ছে এই যে জোটগতভাবে নির্বাচন করার কারণে অনেক দল কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং তারা আসলে শক্তিমত্তা নিয়ে তাদের রাজনীতি করতে পারছে না। যেমন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাতীয় পার্টির কিছু না কিছু সমর্থক রয়েছে। এখন যেসব অঞ্চলগুলোতে হয়তো 5%, 2%, 3% জাতীয় পার্টির ভোটগুলো রয়েছে, ওই ভোটগুলো আসলে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকার কারণে ওরা কিন্তু আর জাতীয় পার্টিকে ভোট দিতে পারে না, বা তার পছন্দের দলকে কিন্তু ভোট দিতে পারে না। আবার আরেকটা সমস্যা হয়, যেমন একটা আসনে যদি 1 লক্ষ ভোটার থাকে, তার মধ্যে একটা প্রার্থী ভোট পেল 30,000, আরেকটা পার্টি ভোট পেল 36,000, আরেকটা পার্টি পেল 34,000। তাহলে বোঝা গেল যে 36,000 যেই পার্টিটা ভোট পেল তারাই কিন্তু সে আসনটা পেয়ে যায়। এখন বাকি যে 34,000 ভোট পেয়েছে এবং যে 30,000 ভোট পেয়েছে, এই দলগুলো আসলে এখান থেকে কোনো বেনিফিটই পায় না। প্রায় বড় একটা অংশ যে 64% লোক রয়েছে, এই 64% একটা এমপিকে চায় না, পছন্দ করে না, কিন্তু তারপরেও সে কিন্তু এমপি হয়ে যায়। এই হচ্ছে বর্তমান পদ্ধতিতে যে নির্বাচন, এই নির্বাচনের অসুবিধা। এখন এই নির্বাচনের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ওই যে বড় বড় যে দলগুলো রয়েছে এই দলগুলোর, আর ছোট ছোট যে দলগুলো রয়েছে এই দলগুলো ক্ষমতায় গিয়ে, বা তারা যদি সংসদ সদস্য হয় এবং তারা যদি নিজেরা যদি সরকার গঠন করতে পারে, তারা আসলে জনগণকে কি দিতে পারবে বা রাষ্ট্রকে কিভাবে তারা ডেভেলপ করবে, তাদের যেই অভিজ্ঞতা, তাদের যে প্রচেষ্টা, সেটা কিন্তু জনগণকে আর দেখাতে পারে না, এবং জনগণ এটা থেকে কিন্তু বঞ্চিত হয়ে থাকে। যেমন জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের সাথে জোটেছিল, এখন রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ।
এখন আওয়ামী লীগের সাথে জোটে থাকার কারণে তারাও কিন্তু হয়তো 2-1টা মন্ত্রী পেয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ। এখন ভালো করুক আর মন্দ করুক, যেটাই করুক, এই আওয়ামী লীগ যেই ভুলটা করবে বা মন্দ যেগুলো করবে, এগুলোর দায় কিন্তু ওই জাতীয় পার্টির উপরও পড়ে যায়। অতএব এই আওয়ামী লীগকে ঘৃণা করার সাথে সাথে মানুষ জাতীয় পার্টিকেও ঘৃণা করা শুরু করে। আবার আরেকদিকে যদি দেখেন, জামাত বিএনপির সাথে জোটেছিল এবং তারা একসাথে সরকারও গঠন করেছে। এখন বিএনপি যে রাষ্ট্র পরিচালনা করেছে, এই রাষ্ট্র পরিচালনায় যে ভুলগুলো করেছে বিএনপি এবং যে ব্যর্থতাগুলো বিএনপির রয়েছে, এই ব্যর্থতাগুলোর সাথে সাথে বিএনপির এই ব্যর্থতার সাথে বিএনপির যতটুকু বদনামি হয়েছে, ঠিক সমান বদনামি কিন্তু জামাতেরও হয়েছে। আর এই কারণে যেই দল পাওয়ারে থেকে প্রধানমন্ত্রী হয় বা পুরো বেশিরভাগ ক্ষমতা যাদের হাতে থাকে বা রাষ্ট্রের সব সিদ্ধান্ত যে দলটা নেয়, ওই দলের সাথে থাকলে ওই দল যা ভুল করে সেটা কিন্তু তার সাথে যারা শরিক থাকে তাদের উপরও গিয়ে পড়ে। এটা হচ্ছে আরেকটা অসুবিধা। সমস্যা হচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর অল্প অল্প কিছু ভোটে যদি কোনো দল যদি 200-র বেশি আসন পেয়ে যায়, তখন কিন্তু ওই দল আসলে সংবিধান পরিবর্তন করতে পারে। মানে ওই দল নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে তারা ইচ্ছা মতো দেশ শাসন করতে পারে। এবং কোনো দল তার নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে না, যেটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন। নিজেদের সুবিধা মতো তারা সংবিধানকে পরিবর্তন করে কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, এটা আপনাদের প্রত্যেকেরই জানা। অতএব বড় একটা মানুষ যেটাকে সমর্থন করে না, সেটাকেও কিন্তু এই ছোট অংশের যে দলটা, এটা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারে। আর যদি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে যেই ফ্যাসিবাদ বলা হয় বা ফ্যাসিবাদী যে আচরণগুলো এই যারা সরকারে থাকে তারা করে, এটা করতে পারবে না। যেমন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দল 50% ভোট এককভাবে পায়নি, কিন্তু সরকার গঠন করছে হয়তো আওয়ামী লীগ অথবা বিএনপি। এবং তারা যখন ক্ষমতায় থাকে তখন অন্যান্য যে দলগুলো থাকে, এই দলগুলোর উপরে নানা রকম নির্যাতন নিপীড়ন চালায়, কারণ তাদের হাতে একক একটা ক্ষমতা চলে যায়। আসলে তখন বিরোধী দল যারা থাকে তাদের ক্ষমতা খুব একটা থাকে না, যেটা আওয়ামী লীগের বিগত 15 বছর আপনারা দেখেছেন। এটার কুফল কি সেটা আমরা কিন্তু পরিপূর্ণভাবে দেখেছি। যদি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, তাহলে এই যে ক্ষমতার যে ব্যালেন্স, এটা থাকবে। আবার এই যে ছোট ছোট দলগুলো রয়েছে, এই দলগুলো যদি কোনো দলের সাথে জোটগতভাবে সরকার গঠন করে, তাদেরও কিন্তু খুব একটা প্রাধান্য থাকে না, তাদের মতামতের কোনো মূল্যও থাকে না। এখন কোনো সরকার যখন সরকার গঠন করবে, তখন এই যে ছোট ছোট যে দলগুলো রয়েছে, তাদের মতামতকে যদি প্রাধান্য দেওয়া না হয়, এখন তারা সরকারের থেকে যদি তাদের ভালো জিনিসটাও যদি কার্যকর করতে না পারে, তাহলে বড় দলগুলোর সাথে সাথে তাদেরও ব্যর্থতা কিন্তু তাদের নামের সাথেও জুড়ে যায়। এটাই হচ্ছে সমস্যা। আর এই কারণে বাংলাদেশে যে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া বাকি যে ছোট ছোট দলগুলো ছিল, এরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এবং জনগণকে তাদের যেই ফিলোসফি, তাদের যে চিন্তাধারা, এটা কিন্তু দেখাতেও পারেনি। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, কোনো সরকার আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। কিন্তু অনেকেই আবার বলবেন যে এটাতে তো আসলে অসুবিধাও আছে। কি অসুবিধা? তাহলে বলবেন এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে তাহলে কোন এলাকায় কে এমপি নির্বাচিত হবে সেটা কিন্তু ঠিক থাকে না। মানে আপনি সেটা কিভাবে ঠিক করবেন? দেখেন ভাই, বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। যেমন প্রত্যেকটা দলে কিন্তু সভাপতিও থাকে, সেক্রেটারিও থাকে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির যদি আপনি রাজনীতি হিসাব করেন বা জাতীয় পার্টির যদি রাজনীতি যদি আপনি একটু পর্যালোচনা করেন, তাহলে বুঝবেন যে দলের যে সভাপতি থাকে তিনি দলের প্রধান হয়ে যান এবং তার মতামতেই সব। সেক্রেটারির যে মতামত দেওয়ার সুযোগ রয়েছে সেটা কিন্তু আর থাকেই না। মানে আইন আছে, কমিটিও আছে, কিন্তু ক্ষমতা কিন্তু একজনের কাছে। এটাই হচ্ছে মূল কথা। এখন বাংলাদেশে যারা সংসদ সদস্য, এরা কি আসলে এলাকার উন্নয়নমূলক কাজ করে? বা এদের দায়িত্ব কি এলাকার উন্নয়নমূলক কাজ করা? না, তাদের দায়িত্ব হচ্ছে
যে ওই এলাকায় যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে কাজ দেওয়া বা তাদেরকে কাজ নিয়ে দেওয়া তার আসনের জন্য। এটাই হওয়ার কথা এবং এটাই হওয়া উচিত। তাই স্থানীয়ভাবে যে উন্নয়নমূলক কাজ হবে এটা স্থানীয় যে নেতারা রয়েছেন এরাই করবেন, বা স্থানীয় নির্বাচনে যেসব জনপ্রতিনিধি রয়েছে এরাই কিন্তু এই উন্নয়নমূলক কাজ করার কথা। কিন্তু বাংলাদেশে সিস্টেমটা এরকম যে যে আসনের এমপি সে সব কিছু করে এবং সব কিছুতে তারই প্রভাব থাকে। একজন সংসদ সদস্য মানে কি? সে হচ্ছে বাংলাদেশের আইন প্রণেতা। এর বাইরে যদি আরেকটা জিনিস যদি চিন্তা করেন, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর যে সাংগঠনিক যে রীতিনীতি এটাও কিন্তু মারাত্মক বাজে ধরনের রীতিনীতি। যেমন সাধারণ মানুষ ভোট দিয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচন করে, এই জনপ্রতিনিধিদের সেই ক্ষমতাটা কি রাখা হয়েছে? রাখা হয়নি। কারণ একটা দলের প্রধান যে হয় মানে সভাপতি, তার কথাই যেহেতু সব, তখন সংসদে দাঁড়িয়ে এই দলীয় প্রধান যেটা বলবে দলের প্রত্যেকটা এমপি সেটা মানতে বাধ্য, মানে তার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। দলের বিরুদ্ধে গেলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। তাহলে জনগণের ভোটে যে এমপিটা নির্বাচিত হলো এই এমপির আসলে মূল্যটা কোথায় থাকে? এবং সে এমপি সংসদে গিয়েও তার মূল্যায়নটা আসলে কি পায়? সে শুধুমাত্র সভাপতি যেটা বলবে সেটাকে হ বলবে, আর যেটাকে না বলবে সেটাকে না বলবে। তার কাজ এটাই। কিন্তু তার কাজ যেটা ছিল সেটা রেখে সে তখন আকাজ করতে যায়। এখন এই সংসদ সদস্য তার যে কাজটা ছিল সেই কাজটা সে রেখে সে অন্যের কাজে আসলে মাতাব্বরি করে। যেমন স্থানীয় যে নেতারা বা স্থানীয় যে প্রতিনিধিরা যেসব কাজগুলো করবে তারা কিন্তু সেগুলো করে, কারণ তার আর কোনো কাজ নাই। সে তখন এই যে এলাকাতে গিয়ে এলাকার যেই স্থানীয় নেতাগুলো রয়েছে এগুলোর কাজগুলো নিয়ে মাতাব্বরি শুরু করে। এর মানে হচ্ছে কি, যে এলাকায় এমপি নির্বাচিত হয়েছে এবং সেই এমপির দল যদি ক্ষমতায় থাকে ওই অঞ্চলগুলোতে আসলে উন্নয়নমূলক কাজগুলো হয়, আর অন্য অঞ্চলগুলোতে উন্নয়নমূলক কাজগুলো হয় না। এই উন্নয়নমূলক কাজগুলো যে হয় না এটা কি আসলে বৈষম্য হচ্ছে না? কারণ তিনি পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং পুরো বাংলাদেশটাকে যে সরকার পরিচালনা করেন পুরো বাংলাদেশের সব অঞ্চলকে আসলে এক চোখে দেখতে হবে, কারণ প্রত্যেকের ভ্যাট ট্যাক্স একরকম। এই জাতীয় নানা রকম সমস্যা রয়েছে এই যে বর্তমান যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতি। এমনকি নির্বাচনে আবার যেসব অঞ্চলগুলোতে আসলে প্রভাব প্রতিপত্তি যার বেশি, তারপরে কেন্দ্র দখল থেকে শুরু করে অনেক ঘটনা ঘটে। যদি এই সিস্টেমে নির্বাচন হয় তখন এলাকার প্রভাব প্রতিপত্তি অনেকটাই কমে যাবে এবং রাজনীতির যে সহিংসতা এটাও অনেকটা কমবে। এবং এই যে আমাদের দেশে যে স্থানীয় যে নির্বাচনগুলো হয় এবং স্থানীয় যে প্রতিনিধিরা রয়েছেন এই প্রতিনিধিরাও আসলে স্বাচ্ছন্দ্যে কাজও করতে পারবে, তারা স্বাচ্ছন্দ্যে তাদের যে প্রতিভা এটা কিন্তু দেখাতে পারবে। এবং এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় বাংলাদেশে কোনো সরকার আর স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকতে পারবে না, এবং কোনো দল সরকারে গেলে আর কোনো দল বিরোধী দলে থাকলে তাদের উপরে দমন পীড়ন চালানো সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল আসলে কেন এই পদ্ধতিটা চায় না? তাদের না চাওয়ার মূল কারণটা হচ্ছে তারা জানে যে তারা 50% উপরে ভোট নিয়ে তারা সরকার গঠন করতে পারবে না। তাই ছোট ছোট যে দলগুলো আছে এই দলগুলোকেও মূল্যায়ন করতে হবে এবং বিরোধী দলে যারা থাকবে তাদেরকেও তারা মূল্যায়ন করতে হয়। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা আসলে যেভাবে চলে এসেছে যে আমি ক্ষমতায় আছি মানে আমি সব, আমি যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তা করতে পারবো, এই যে একটা মনোভাব। এবং এই বড় বড় দলগুলোর যেসব নেতারা রয়েছেন এই নেতাদের আসলে এতদিন যাবৎ তারা যে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এসেছে এবং তারাই সব কিছু এগুলো আর করতে পারবে না। এবং এই দলগুলো মনে করছে যে আগামী নির্বাচনে তারা এই সিস্টেমে আসলে তারা ক্ষমতায় যাওয়া তাদের জন্য সহজ এবং তারা নিজেদের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে। আবার এই বড় বড় দলগুলোকে আপনারা দেখবেন যখন তারা সরকারি দলে থাকে তখন তারা কিন্তু এই বিরোধী দলের উপরে দমন পীড়ন চালায়। যখন বিরোধী দল বলে যে আমাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তখন এটা কানেও তোলে না, এগুলো শুনেও না। আবার যখন এই দলটা আবার বিরোধী দলে যায় যখন তাদের উপরে নির্যাতন শুরু হয় তখন আবার তারাও চেঁচামেচি শুরু করে আমাদের উপরে এই নির্যাতন হচ্ছে সেই নির্যাতন হচ্ছে। তখন আবার যদি কেউ বলে আপনারাও তো করেছেন, তখন বলে আমরা কি এতটুকু করেছি নাকি, আমরা তো এত বেশি করিনি, আমরা আরো অনেক কম করেছি।
এটাই বলে। এর মানে কি, আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বড় বড়, এই দলগুলো আসলে জনগণের কথা চিন্তা করে না। যদি জনগণের কথা চিন্তা করতো তাহলে তারা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনে চাইতো। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন, এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন যদি হয়, এটা কি আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে না মন্দ হবে? সেটা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।